মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার হুঙ্কার বিক্ষুব্ধদের। শেখ পরিবারের নামে স্থাপনা ও নাম ফলক উচ্ছেদ। গত ১৬ বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে বাংসুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে। এটা হচ্ছে অতীত এবং সামনে যারা আগুয়ান তাদের জন্য লাল সংকেত। ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত। প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিবৃতি। শেখ হাসিনার উস্কানি বন্ধ করতে সতর্ক করা হলো দিল্লিকে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। গণতন্ত্রের যাত্রাপথে বড় বাধা হতে পারে ৩২ নম্বরের বিশৃঙ্খলা। মন্তব্য মেজর হাফিজের। ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। শেখ হাসিনার বিচার দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ। সার্জিসের আশ্বাসে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার। বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। গ্রহণযোগ্য নির্বাচনের নানা ফর্মুলা আছে সরকারের কাছে, জানালেন উপদেষ্টা নাহিদ। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে গুরুত্ব। ঢাকা চট্টগ্রাম বিভাগে প্রাথমিকে ৬,৫০০-এর বেশি নিয়োগ বাতিল। রায়ের পক্ষে বিপক্ষে হাইকোর্টে হট্টগোল। রাজধানীতে চালু হলো কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। ৪ রুটে চলবে ৪ রঙের বাস। মানতে হবে নিয়ম কানুন। হেলপারদের সাথে আমাদের ঝামেলা হইতো, এখন তো ওদের সাথে কোনো কথা বলারই আমাদের প্রয়োজন। তত্র গাড়ি ব্রেকও করবে না, প্রতিমধ্যে দুর্ঘটনা ঘটবে না। কাউন্টার ভিত্তিক যদি গাড়ি থাকে তাহলে পথের মাঝখান থেকে লোকজন উঠানো বন্ধ হবে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার আর কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেটে পড়ছেন উপস্থিত মানুষেরা। বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল, দেখে মনে হয় এক যুদ্ধ বিধ্বস্ত স্মারক। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই ৪০ ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা। ৫ ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন ৪ জনে। বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা। যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন। বাদ যায়নি আঙ্গিনার নারিকেল গাছের নারিকেলও। বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন, এই দেশে স্বৈরাচারী বা খুন গুম আয়না ঘর করে কেউ রক্ষা পাবে না। শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক। আলেম ওলামাদের যে নির্যাতন করছে, এই আলেম ওলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে। মূল ভবনে তখনও থেমে থেমে হুইল এক্সক্যাভেটর দিয়ে চলছে ভাঙ্গার কাজ। আশেপাশে মানুষের ঢল। আওয়ামী লীগ শাসনামলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে ১৭ বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে। ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয়, কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি।
শিক্ষার্থী জনতার দাবি আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। ধানমন্ডির ৩২ নম্বরেই রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। সরাসরি একটু যাব তার কাছে। রিয়াজ, আপনি তো গত রাতেও ছিলেন, এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। মাঠ হিসাবে নেওয়া হয়, আমার মনে হয় না কোনো জালিম শাহী এই জায়গাটাকে আর নিতে। দর্শক, দুঃখিত, রিয়াজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারিনি, পরবর্তীতে হয়তো যাব তার কাছে। যাচ্ছি পরের সংবাদে। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাদের বাসভবন, দলীয় কার্যালয়। ভাঙচুরের পর করা হয় অগ্নিসংযোগ। ভেঙে ফেলা স্থাপনার রড সহ বিভিন্ন মালামাল বিক্রিও করতে দেখা গেছে। কেউ বা সংগ্রহ করেছেন মূল্যবান সামগ্রী। ক্ষমতায় থাকাকালে রাজশাহীর বাঘায় প্রাসাদ গড়েছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে সেখানে হামলা ও ভাঙচুর চালায় ছাত্র জনতা, দেয়া হয় আগুন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই বাড়িটি ওবায়দুল কাদেরের, থাকতেন ভাই কাদের মির্জাও। বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় সেখানে। ভাঙচুর করা হয় আরেক ভাই সাদাত হোসেনের বাড়িও। গত ১৬ বছরের মানুষের জমানো ক্ষোভ, বিক্ষোভ, আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে। স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব। আমির হোসেন আমুর বরিশালের বাসভবনেও ভাঙচুর চালানো হয়েছে। এরপর মূল্যবান বিভিন্ন মালামাল নিয়ে যায় অনেকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনও। জনগণ নিতেছে, আমিও নিতেছি। এসব ঘরবাড়িগুলো যদি যারা অসহায় আছে তাদের থাকার ব্যবস্থা করতো, ভাঙা গিয়েছে, দেশেরই ক্ষতি হয়েছে। ঝালকাঠিতে গুড়িয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বাড়ি ও স্ত্রীর নামে প্রতিষ্ঠিত হাসপাতালের নাম ফলক ও সীমানা প্রাচীর। পরে বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা যায় স্থানীয়দের। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দেওয়ার পর রড, ইটসহ বিভিন্ন সামগ্রী খুলে নেন স্থানীয়রা। এরপর ভাঙাড়ির দোকানগুলোতে তা বিক্রি করতে দেখা গেছে। সারাদিন ভাঙলে আমাকে ইনকাম হবে ৪-৫০০ টাকা, নিয়ে বাজার করে খাবো। তো সব আমাদের কষ্টের টাকা দিয়েই করা, তাই আমাদের মাল আমরা নিয়ে আমাদের মতো করে আবার নতুন করে বিক্রি করতেছি। এটা হচ্ছে অতীত এবং সামনে যারা আগুয়ান তাদের জন্য লাল সংকেত। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও চলে বুলডোজার কর্মসূচি। ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়। এদের প্রত্যেকটি ইট আমরা প্রত্যেকবার খুলে নিব, যতবার এই ফ্যাসিবাদের মুখ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখব। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যত ফ্যাসিবাদের দোষর আছে সবাইকে এভাবে নিশ্চিহ্ন করে দেব বাংলাদেশ থেকে। মাদারীপুরের পুরান বাজার এলাকায় ভাঙচুর করা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। নারায়ণগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল ও কর্নার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া ভোলা, সাতক্ষীরা সহ কয়েক জেলায় বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসভবন, দলীয় কার্যালয় সহ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত বলে মনে করে প্রধান উপদেষ্টার কার্যালয়। দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনগণের এই ক্ষোভ বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে কূটনৈতিক পত্রও হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাত ৯টায় ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রাত পেরিয়ে বৃহস্পতিবার দিনেও চলে এ কার্যক্রম। ছাত্র জনতার এই বুলডোজার কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত বললেও এর দায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগেও ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে না পারেন সেজন্য দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা। তারপরও তা বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আলোচনায় বাংলাদেশ। এমন যেন আর না হয় সেদিকে সরকার নজর রাখবে বলেও জানান উপদেষ্টা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। বলে যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। মূলত শেখ হাসিনার লাগামহীন বক্তব্যে জনমনে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এসব ঘটছে বলেও দাবি তৌহিদ হোসেনের। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার 1.5 মাস পরও তার কোনো জবাব পায়নি ঢাকা। সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারায় শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি সেটা একটু জানাবেন আমাদের। কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু উৎসুক ছাত্র জনতা একটি ভেকু নিয়ে এসে কিন্তু এই বাইতুল আমান অর্থাৎ আওয়ামী লীগের যে স্মৃতি বিজড়িত সেই এলাকাতে কিন্তু অলরেডি ভাঙচুর চালানো শুরু হয়েছে এবং এখানে কিন্তু বেশ বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত আছেন এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু সেই ইটিকে কিন্তু করছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে তারা অলরেডি কিন্তু সেই জায়গাটিতে হামলা চালিয়ে তারা বেশ ভাঙচুর করছেন। তারা বলছেন যে স্বৈরাচারের যে দোসর, সেই স্বৈরাচারের দোসরের কোনো আস্তানা, তারা কোনো স্থপতি তারা রাখতে চান না। সেই আলোকেই কিন্তু তারা এখানে ভাঙচুর শুরু করেছেন এবং তারা বলছেন যে এটি বাংলাদেশের যেখানে যেখানে কোনো এই ধরনের আস্তানা আছে, যেখানে স্বৈরাচারের স্মৃতিচিহ্ন আছে, সেগুলো তারা বিলীন করে দিবেন। সেই বক্তব্য দিয়ে কিন্তু এই বাইতুল আমানে তারা বেকু দিয়ে তারা উচ্ছেদ শুরু করেছেন এবং তারা কিন্তু বেশ অনেক মানুষজন, আমি যদি একটু ভাঙচুরের ছবির পাশাপাশি যদি উৎসুক জনতার ছবিও একটু দেখাতে চাই যে এখানে আসলে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে হয়ে আছেন এবং বেকু কিন্তু অনেকক্ষণ আগের থেকে কিন্তু বেকু এখানে স্ট্যান্ড বাই ছিল এবং পাশাপাশি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি সেই বাইতুল আমানে। এখন তারা এই জায়গাটিতে ভেঙেছেন এবং প্রচুর ধুলা উঠছে, যে কারণে কিন্তু অনেকে আমাদের সমস্যা হচ্ছে এবং সেই জায়গাটি থেকে কিন্তু বলা চলে যে বাইতুল আমান ভেঙে ফেলা হচ্ছে এবং তারা বলছেন যে আপনি জানেন 32 নম্বরে যে হামলা বা ভাঙচুর করা হয়েছে সেইভাবেই তারা এইটিও ঘুরিয়ে দিচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশের কোথাও রাখা হবে না। সেই যে ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ দিয়েছিলেন, তারই অংশ হিসাবে কিন্তু আজ সকালে আওয়ামী লীগ বিভিন্ন জেলা প্রশাসনের কার্যালয়ের শেখ মুজিবুর রহমানের যে মুরাল এবং ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং তারই আলোকে কিন্তু আজকে এই বাইতুল আমান সেখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি
এই বাইতুল আমানের প্রথম আওয়ামী লীগ বৈঠক করেছিল এবং সেই বৈঠক থেকে এখানে আওয়ামী লীগ গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের নানান বৈঠক হয়েছিল 1971 সালে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের আগের অনেক হয়েছিল। আপনি দেখছেন যে অনেক ধুলোই কিন্তু পুরো এলাকা আচ্ছন্ন হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু আমরা বিএনপির কয়েকজন নেতাকেও দেখেছি অংশগ্রহণ করতে এই বিক্ষোভে। গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার মতো ঘটনা। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রেস ক্লাবের এক আলোচনায় তিনি বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেয়ে স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার বিষয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে উস্কানি দিচ্ছেন, এই অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। জুলাই অভ্যুত্থানের 6 মাসেই গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রাপথে তৈরি করতে পারে বাধা। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। বিশৃঙ্খলা তৈরির পেছনে ভারত হস্তক্ষেপ করছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। জানান, ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে তুলতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নূতনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। বিগত 1.5 দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। অধ্যক্ষের কাছে দিয়েছে স্মারকলিপিও। যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মিছিল ও স্মারকলিপি দেয় ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচারের দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের স্বজনরা। এই বিষয়ে রবিবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর অবরোধ তুলে নেন শহীদ পরিবারের সদস্যরা। আমার বড় ছেলে ফতন ছেলে আমার করে কামাই রুজি করে খাওয়াইতো দিত চাইতো, আজকে আমার করে কেউ দিব না, কেউ চাইব না। শাহবাগ মোড়ে বসে শহীদ পরিবারের স্বজনদের কান্না, এই আকুতি সন্তান হারানোর বেদনায়, এই ক্ষোভ স্বামী হত্যার বিচারের দাবিতে। আমাদের বুকটা খালি হয়ে রইল, হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই ধন্যবাদ আছে, ওইখানে ধন্যবাদ আছে। উনি নাই আজকে 6 মাস, আমার ছেলে হেলিকপ্টারে সাউন্ড পেলেও আতঙ্কে থাকে। সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। রাস্তায় বসে পড়লে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা। আজকে উনি আমাদের সাথে দেখা করারই সময় পায় না। কেন? শহীদ ফ্যামিলির সাথে বসুন, আপনার প্রতিনিধি নিয়ে আপনি এখানে আসুন। দাবি জানান শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে হবে। 6 মাসেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। খুনি হাসিনা সে আমার ছেলেকে গুলি করে মারছে, তার বিচার আমরা চাই। আমরা টাকা পয়সা চাই না, আমরা শুধু বিচার চাই। আমাদের ছেলের হত্যাকারীর এখনো কোনো বিচার শুরু হয় নাই, এখনো কোনো আসামি ঠিকমতো ধরা হয় নাই। এ সময় শহীদ পরিবারের সদস্যরা নানা রকম হয়রানির কথা তুলে ধরেন। বলেন, আসামি গ্রেফতার না হওয়ায় দেখা দিয়েছে নানান শঙ্কা। আওয়ামী
আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে, আমি এগো বিচার চাই। বাংলার মাটিতে হাসিনার আইনা বিচার করা হোক, আমরা এটা চাই। বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন আন্দোলনকারী শহীদ পরিবারের সদস্যদের কাছে। প্রধান উপদেষ্টা আগামী রোববার তাদের সাথে বৈঠকে বসবেন জানিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। তবে এমন ঘোষণা তো আশ্বস্ত হতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারী শহীদ পরিবারের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশের নির্দেশ দেন। এদিকে এই রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন নিয়োগ বঞ্চিতরা। ২০২৪ সালের ৩১ অক্টোবর প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ফলাফল। নানা ধাপ পেরিয়ে চাকরিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিল উত্তীর্ণরা, কিন্তু হাইকোর্টের একটি রিটের কারণে ঝুলে যায় নিয়োগ। আদালতের রায়ে তাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এসব চাকরি প্রার্থী, কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রায় আধা ঘন্টা ধরে চলে প্রতিবাদ। হাইকোর্ট প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে উত্তেজনা, পরে পুলিশ এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে এবং এই সরকারের রেজাল্টে দিচ্ছে, অধিদপ্তর এই রেজাল্ট দিচ্ছে, তাহলে সেটার অধিদপ্তর সেটার ভুক্তভোগী কেন আমরা হব? বিধান রঞ্জন রায় আমাদের বলছে তোমরা একজনও বাদ যাবে না। হাইকোর্ট থেকে সরিয়ে দেয়া হলে নিয়োগ বঞ্চিতরা গিয়ে অবস্থান নেন সচিবালয়ের সামনে। পুলিশ সরিয়ে দিতে গেলে সেখানেও বাধে বাকবিতণ্ডা। একটা স্বাধীন দেশে একটা নারীর কি কোনো ইয়ে নাই? এখন আমরা কেন ফ্যামিলির কাছে মুখ দেখাবো? আমরা এখন মেলাটা করে পাইছি, আমরা মেডিকেল করছি, আমরা যোগদান করব এক সপ্তাহ পরে, কেন আমাদের রেজাল্ট বাতিল করছেন? রিটকারী ইয়াসিনের আমাদের কাছে একটা রেকর্ড আছে, ভয়েস রেকর্ড। ও আগে থেকেই ওদের সাথে বিচারপতির আগেই কথা হয়েছে, বলতেছে যে সবকিছু ওদের পক্ষে, সবকিছু ওদের আমলে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রিটকারীর দাবি, গত বছরের জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এরপরেও ফলাফলে দেখা যায় ৮০% নিয়োগ দেয়া হয় কোটার ভিত্তিতে। এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে ৬,৫৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। এই আদেশটাকে আমরা নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জন্য একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন হিসাবে দেখছি। তবে এর আগে কয়েক ধাপে বিভিন্ন জেলায় সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পান অনেকেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে যাত্রীদের দুর্ভোগ কমাতে চালু হলো কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সার্ভিস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। 10 দিনের মধ্যে পুরোপুরি কার্যকরের ঘোষণা ঢাকা পরিবহন মালিক সমিতির। যদিও বেশিরভাগ জায়গায় এখনো নেই কাউন্টার। রাজধানীতে বাসে চলাচলে যাত্রীদের দুর্ভোগ রোজকার ঘটনা। সেই দুর্ভোগ কমানোর লক্ষ্যে চালু হলো কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সার্ভিস। আজমপুরে এই নতুন বন্দোবস্তের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। শুধু ড্রাইভার, শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসলেই হবে না, যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ডাক্টর রাস্তার মাঝখানে নামাতে চাই, আপনি নামবেন না, আপনি বলবেন আমাকে যাত্রী ছাউনিতে নামাবেন। এটি আপনার জন্য নিরাপদ। 26টি কোম্পানি মিলে পুরো রাজধানীকে 4টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি রুটের বাসের রং হবে আলাদা। চালক হেল্পাররা বলছেন, নতুন এই সার্ভিস বাস্তবায়ন হলে তাদের মধ্যে অসম প্রতিযোগিতা দূর হবে, সড়কে ফিরবে শৃঙ্খলা।
ড্রাইভারদের জন্য অনেক উপকার হলো। রাস্তায় মনে করেন যে আগে যে মালিকরা কন্ট্রাক্ট নিত যাই করি করতে লেগে রাস্তায় পারাপারি গ্যাঞ্জাম মানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা বেশি করতো। দৌড়ে মানে রানিং বাসে উঠে যেত, এখন তো ওই সিস্টেমটা না, এখন বাস এক জায়গায় থামবে, কাউন্টার থেকে যাত্রী তুলবো, কাউন্টারে যা যাত্রী আবার নামাবো, তার আর কোনো ঝামেলা হবে না আর আগের মতো। যাত্রীরা বলছেন এই ব্যবস্থা কার্যকর হলে প্রতিদিন বাসের মধ্যে কন্ডাক্টরদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার সুযোগ থাকবে না, সবটাই নিয়ন্ত্রণ হবে ই-টিকিট সিস্টেমে। হেল্পারদের সাথে আমরা ঝামেলা হইতো, এখন তো ওদের সাথে কোনো কথা বলারই আমাদের প্রয়োজন নেই, আমরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কাটবো। প্রতিটি স্টপেজে যদি কাউন্টার ভিত্তিক যদি গাড়ি থাকে তাহলে পথের মাঝখান থেকে লোকজন উঠানো বন্ধ হবে, যত্রতত্র গাড়ি ব্রেকও করবে না, প্রতিমধ্যে দুর্ঘটনা ঘটবে না। ই টিকিট সিস্টেমের ফলে আর কি আমরা কাউন্টার থেকে টিকিট কাটটা হাফ ভাড়ায় উঠতে পারবো, সেক্ষেত্রে আমাদের সাথে স্টাফদের কোনো সম্পর্ক থাকবে না। তবে রাজধানী ঘুরে দেখা যায় এখনো বেশিরভাগ স্টপেজে নেই কাউন্টারের ব্যবস্থা, আগের মতোই যাত্রী ওঠানামা করছে যেখানে সেখানে। ঢাকা পরিবহন মালিক সমিতি জানিয়েছে 10 দিনের মধ্যে সব রুটে নতুন এই সার্ভিস কার্যকর হবে। মেশিনের কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের কাছে রিপোর্ট আসছে, একসাথে এতগুলি মেশিন, আমরা এটাকে ভাগ করে আরও কোম্পানিকেও খবর দিছি, দরকার হলে তাদেরকে ভাগ করে দিব, যার জন্য আমরা পুরো শহর একসাথে হাত দিই নাই। আমরা টার্গেট করছি যে আমরা 10 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা ফুল ফ্লেজ করব। বন্দোবস্ত যাই হোক, যাত্রাপথে ভোগান্তি আর নিরাপত্তাহীনতা থেকে মুক্তি চান নগরবাসী। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের 3 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে। বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল। দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তবে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা। দল গঠন যারা বাইরে আছে তারাই এই কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা এ অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না, যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিশেষ সিদ্ধান্ত নেবে। তথ্য উপদেষ্টা মনে করেন, আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিএনপি তো এই বছর মাঝামাঝিভাবে বলছে না, হয়তো 1-2 বার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। তথ্য উপদেষ্টা বলছেন, নির্বাচনের কার্যক্রম থেমে নেই, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনও সেই সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। সেই সরকারে থাকার সুযোগ নেই জামায়াতে ইসলামীর। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে, যে নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আরও কয়েকটি দলের শীর্ষ নেতাও ভোটের মাঠে নেমেছিল এই প্রতীকে। আসন্ন নির্বাচনে কি হবে, জোট নাকি এককভাবে? পরিবর্তিত পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন শীর্ষ নেতারা। আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনো
আমরা কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি। হবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু যদি হয় আমরা ওয়েলকাম জানাবো, আর যদি না হয় তাহলে আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতের তরফ থেকে ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে। যুগপৎ আন্দোলনে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে যেমন আলাদা গুরুত্ব দিচ্ছে বিএনপি, ঠিক তেমনি এর বাইরের বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকও করেছেন দলের মহাসচিব। বিএনপির শীর্ষ নেতারা জানান, নির্বাচনে জয়ী হলে সরকারি সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো। নির্বাচিত ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি, যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সাথে সঙ্গে ছিলেন। এখানে তো আপনি যে দলের কথা বললেন তারা তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না, সুতরাং এটা পরিষ্কার। যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনো আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে, এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের 31 দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গণতন্ত্র যারা ধ্বংস করে দিচ্ছে তারা এখন পুনরুদ্ধারে নামবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমই তো গণতন্ত্র নাই, তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তো তারা সেই অভ্যেস থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন না? আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়ার কোনো কারণ নেই। যাদের পতনের জন্য আমরা এত যুদ্ধ করলাম তাদেরকে পুনর্বাসনের তো কোনো সুযোগ নেই। ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অর্থের বিনিময়ে ভারত ও বেলজিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলো খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এসব কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পরই নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দুদক বলছে, প্রতিবারই অপ্রয়োজনীয় ও বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2013-তে সফরসঙ্গী 134 জন হলেও 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 227 জনে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ আছে লবিস্ট নিয়োগ করে বিপুল অর্থের বিনিময়ে ভারতের ত্রিপুরা ও বিশ্বভারতীয় সহ 3টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও কিনেছেন পলাতক শেখ হাসিনা। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, রাষ্ট্রীয় সফরের নামে বিশাল বহরসহ বিদেশ ভ্রমণেও শত কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা। শেষ 5 বছরই এই পরিমাণ 250 কোটি টাকারও বেশি। প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 14 জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এবার 21 পদক প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এবছর 21 পদক পাচ্ছেন মানবাধিকার ও সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় দৃক গ্যালারির এমডি ডক্টর শহীদুল আলম, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর, হেলাল হাফিজ মরণোত্তর। এছাড়া সমাজসেবায় ইউসুফ চৌধুরী মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অফরোজ জনক, মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন, সঙ্গীতে ফিরদৌস আরা, উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া মরণোত্তর, চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর 21 পদক পাচ্ছেন। এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে। অভ্রর জনক মেহেদি হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 21 পদক 2025-এ ভূষিত করা হয়েছে। শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, দৃকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনা বাংলাদেশের। সো
সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 2 দশকের বেশি সময় পর দিল্লির নিয়ন্ত্রণ নিতে পারে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে মিলছে সেই ইঙ্গিত। বুধবার দিল্লির বিধানসভার 70টি আসনে হয় ভোট গ্রহণ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ম্যাজিক ফিগার 36। বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ বলছে 35 থেকে 45টি আসনে দখল নিতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি থেকে পারে 22 থেকে 37টি আসন। অবশ্য চূড়ান্ত ফল ঘোষণার আগে হাল ছাড়তে নারাজ এএপি। 2020 সালের নির্বাচনে 62টি আসন জিতেছিল দলটি। বিজেপির ভাগ্যে জোটে 8টি। গত কয়েকবারের মতো এবারও কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত জরিপ। এর আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস মিলেছিল, যদিও চূড়ান্ত ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। সেনা ও বিদ্রোহীদের সংঘাতে উত্তপ্ত কঙ্গোর পরিস্থিতি নিয়ে সামনে এলো ভয়ঙ্কর তথ্য। দেশটির গোমা শহরের একটি কারাগারে ধর্ষণ করা হয়েছে প্রায় 100 নারী কয়েদিকে। শুধু তাই নয়, ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে তাদের। গত সপ্তাহে মুনজেনজে নামের একটি কারাগারে হয়েছে এই ঘটনা। বুধবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। শহরটিতে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে কারাগার ভেঙে পালায় কয়েকশো কয়েদি, আর সেই সময়ে ঘটে ধর্ষণের এসব ঘটনা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে 1.5 শতাধিক নারী বন্দীর শ্লীলতাহারির চেষ্টা করে পুরুষ কয়েদিরা। কারাগার থেকে বেরিয়ে বন্দিশালায় আগুন ধরিয়ে দেয় তারা। তাতেই মৃত্যু হয় ভেতরে থাকা নারী বন্দীদের। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।